আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে না মিস ওরা? ও সরি, মিসেস ওরা। আজ তোমাকে বোঝাবো তেজরিন খান আরিশের দিকে আঙুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল ওরা। পুরো নাম অরা মেহরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো। দেখে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না, সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এসব সম্পর্কের ফালতু তকমা দিও না আমাকে। নাও, ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবেসে বিয়ে নয়, এটা তোমার দেওয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া, কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন বলুন তো? ভরা মজলিসে আমার পুরুষত্ব নেই, ঠান্ডা করার সময় এই কথা মনে ছিল না? এই তেজরিন খান আরিশকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিমাণ তোমাকে ভুগতে হবে মেয়ে। না আরমান ভাইয়া, প্লিজ। এই নামে কেন ডাকলে আমাকে? তোমার সাহস হয় কিভাবে? তোমাকে এর শাস্তি পেতে হবে। ওরা কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরো ভয়ানক হয়ে উঠল। আরিশ ওরার সাথে জোরাজোরি শুরু করেছে। একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। ওরা ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। ওরা গলা কাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়া দয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত, বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত ওরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপ্টে গালের সাথে মিশে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানা চাদরে লাল রঙের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র। পরনে তার সাদা তোয়ালি কেবল। ভেজা চুল হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো সে। ৩২ বছর বয়সী আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজই তার নিত্যসঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তেই আরিশ খেয়াল করলো ওরা দেখতে এতটুকু, একেবারে হামিং বার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কিনা এতটুকু মেয়েকে বিয়ে করলো আরিশ। কত আর বয়স হবে? খুব বেশি হলে ১৯। তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্য। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা বেলকনিতে গিয়ে বেতে চেয়ারে বসলো। আপাতত সিগারেট খেতে হবে তার। নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারবে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে পেঁচানো শাড়িটা ঠিক মতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে, কিন্তু পেটের ব্যথায় পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানসিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে। একটু আধটু রাগী হলেও তার মনটা ভালো। এ বুঝি ভালো ছেলে নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা। ঠিক একটা জঙ্গলি পশু। অরার কান্না থামে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগোতে থাকে। সেদিন এই লোকটার বিষয়ে ঠাট্টা করে কত বড় ভুল করেছিল আজ হাড়ে হাড়ে টের পেয়েছে ওরা। বুধবার বিকেল প্রায় ৪টা ছুঁই ছুঁই। ওরার বাবার অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেননি। বারবার কল করে বাবার সঙ্গে কথা বলতে পারেনি ওরা। সেজন্য আজ অফিসেই চলে এসেছে মেয়েটা। ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যই এতটা উদ্গ্রীব হয়ে আছে ওরা। হুট করে বন্ধুরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু ওরা যখন তখন বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ ওরার বাবা, সোলাইমান মল্লিক। হলরুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিংয়ে চলছে। ওরা কোনো মতে গাটকে ঘোল খাইয়ে হলরুমে প্রবেশ করে এক কোনায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর দুয়েক হবে এই অফিসে কাজ করছেন সোলাইমান মল্লিক। কি রে আরা, আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছি না।
শর্মিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল ওরা। ওই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা, একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয়ই আসবেন। নিঝুম হুট করে ওরাকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তোর কাজিনের অফিস এটা? হ্যাঁ, তাই তো জানি, যদিও আমিও দেখিনি কখনো ওনাকে। কেমন কথা? তোর কাজিন আর তুই দেখিসনি? আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না। ওহো। নিঝুম বিরস মুখে বলল। শর্মিলা বেশ আগ্রহী হয়ে শুধালো, বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না, বিয়ে কেন করে না কে জানে। কত রে? 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে ওরাও নিঝুম দুজনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই, সমস্যা, সেজন্যই এখনো বিয়ে করেনি। ওরা কথাটা বলেই হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগোলো। কিন্তু ওরা তখনও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে ওরাকে। সোলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে ওরা, অর্থাৎ তারই আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালো মতো বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সোলাইমান এতটুকু বয়সে মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানান। তারপরে আরিশের বিশ্রী রূপটা দেখতে পান তারা। সোলাইমান মল্লিকের চাকরি খেয়ে মান সম্মানের ভয় দেখিয়ে ওরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা আর না করতে পারেননি। আরিশের অতীত জানেন তিনি। ছেলেটা বাইরে যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো, এই আশা রেখে মেয়েকে আরিশের সাথে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে, সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে ছড়াচ্ছে। ভোরের আলো ফুটতেই ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারদিকে যান্ত্রিক আওয়াজ। ওরা চোখ খুলে দেখে বাইরের আলো তার ঘরের জানলা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনে গভীর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশে স্নিগ্ধতা, কিন্তু অরার মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। লোকটা তো রুমে নেই, রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, আর কি ফিরেনি? কোথায় গেল? আবার যদি না ফিরলেই ভালো। তপ্ত নিঃশ্বাস ফেলল অরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। গুড মর্নিং হামিনবার্ড। আচমকা আরিশের কণ্ঠস্বর শুনিয়ে ভয়ে জড়সড় হয়ে বসল ওরা। আরিশ কেয়ারটেকার জলিলকে নাস্তার প্লেট বিছানার একপাশে রাখতে বলে। তাকে রুম থেকে চলে যেতে বলল। জলিলও মালিকের কথা মতো খাবার রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে। ওরা আরিশকে ঠিক বুঝতে পারছে না। রাতে যে ভয়ঙ্কর রূপ দেখালো, আর সকাল হতেই এত মিষ্টি কথা, ব্যাপারটা হজম হচ্ছে না ওরার। আরিশ ওরাকে আপাদমস্তক দেখছে। অরা মেহেরির নামের থেকে হামিংবার্ড নামটাই এ মেয়ের জন্য পারফেক্ট। তাছাড়া তেজরিন খান আরিশ তার স্ত্রীকে এমন নামেই ডাকবে, যে নামে অন্য কেউ কখনো তাকে না ডাকেনি এমন। কি হলো, চুপ করে আছো কেন? কথার জবাব দাও। আরিশের মৃদু ধমকে ভয় পেল ওরা। আরিশ এর মধ্যে বিছানার এক পাশে বসেছে। পরনে তার কালো রঙের শার্ট, জিন্সের প্যান্ট। সবকিছু স্বাভাবিক থাকলে হয়তো ওরা তার সুদর্শন বরের প্রেমে হাবুডুবু খেত এখন। গুড মর্নিং। আরিশ হাসলো, ঠিক যেন শয়তানি হাসি। ওরা বুঝতে পারছে না লোকটা কি অসুস্থ, নাকি অতিরিক্ত রাগী বলে এমন মনে হয়। রাগ না হয় স্বাভাবিক, কিন্তু জলিলের দিকে তাকিয়েছিলে কেন হামিংবার্ড? জলিল? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। আরিশ অদ্ভুতভাবে হেসে ফের বলে, যে ছেলেটা নাস্তা রেখে গেল ওর নামই জলিল। এবার বুঝতে পেরেছে ওরা। কিন্তু জলিলের দিকে কেন তাকিয়েছিলে? এটা আবার কেমন কথা? রুমে কেউ এলে একবার তো সবাই তাকায়, স্বাভাবিক। এমনি রুমে কে এসেছিল দেখার জন্য। চুপ। পরপুরুষের দিকে চোখ তুলে তাকালেও শেষ করে ফেলবো। না টাকা পয়সার অভাব থাকবে, আর না শের। নারীরা তো এগুলোই চায়, তাই না হামিংবার্ড? আরিশের অসংলগ্ন কথাবার্তা ভীষণ খারাপ লাগছে ওরার। ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। লোকটার মন মানসিকতা এত নিচু। তবে লোকটাকে বাইরে থেকে যেমন পরিপাটি মনে হয়, ভেতরে অন্য রকম এলোমেলো মনে হয়, স্বাভাবিক না। অরা নীরবতা আরিশকে ভাবাচ্ছে। তার বউ কি জলিলের কথা ভাবছে? মুহূর্তেই মাথা গরম হয়ে গেল তার। অরার কাঁধে হাত রাখল সে। কি কথা বলছো না কেন? ওর কথা ভাবছো, ঠিক না? না ভাইয়া।
অরা কাঁধে ব্যথা পাচ্ছে, ভয়ে ভয়ে তবু উত্তর দিল সে। চুপ, কিসের ভাইয়া? আর একবার ভাই বলে ডাকলে খুন করে ফেলবো। আর হ্যাঁ, আজকের পর অন্য কোনো ছেলের দিকে তাকাতেও ভুলে যাবে তুমি। অরা ভয়ে কাঁদছে, ওর ছোট্ট দেহখানি ভয়ে থরথর করে কাঁদছে কেবল। আরিশ কথা বলতে বলতে নিজের শরীরের শার্ট বিছানায় ছুঁড়ে ফেলল। অরা ভালো করেই বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে, তাই প্রাণপণে আরিশের কাছে হাত জোর করে বলতে লাগলো, প্লিজ এইসব করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আ- আর কারো দিকে তাকাবো না। আরিশ অরার থুতনি চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কষ্ট হয়? ঠিক মতো দিলে কষ্ট হয়, আর না দিলে পরপুরুষের কাছে যাস তোরা। তোদের নারী জাতিকেই ঘৃণা করি আমি। তোরা মা নামের কলঙ্ক। আরিশের কোনো কথার আগামাথা বুঝতে পারছে না ওরা, আর না তো এই মুহূর্তে বুঝতে চাচ্ছে। আরিশের চোখ লাল হয়ে গেছে। ওরা শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল সে। মেশিনের সমস্যা, কে জানি বলেছিল। ক্রুর হাসলো আরিশ। ওরা নিরুপায়। আরিশের দুই হাতের নিচে নিজের হাত চাপা পড়ে গেছে ওর। ঠোঁটের ক্ষতে আবারও কামড় দেওয়াতে চিৎকার করতে চাচ্ছে মেয়েটা, কিন্তু আরিশ তার ঠোঁট দিয়ে সে আওয়াজ বন্ধ করে রেখেছে। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক, সব জায়গায় আরিশের দাঁতের দাগ বসে গেছে। ওরা দু চোখ বেয়ে জল পড়ছে কেবল, মনে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সে। আরিশ ওরা দু পায়ের মাঝখানে বসলো। ওরা দু চোখ বড় বড় হয়ে গেছে। গত রাতের মতো আবারও তেমন কিছু হলে সইতে পারবে তো? ইজ দিস টু মাচ ফর ইউ হামিংবার্ড? গুড, আই গিভ ইট টু ইউ। অফকোর্স আই উইল। আরিশ অনুমতি চাইলো নাকি নিজের ইচ্ছের কথা বললো জানি না ওরা। কাঁদো কাঁদো গলায় বলল সে। দয়া করুন, আমি মরে যাব। আরিশ বিশ্রীভাবে হাসে। ওরার চোখে জলে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু হঠাৎ ফোনের রিংটনের আওয়াজে নড়ে চড়ে উঠল সে। জরুরি কল আসার কথা ছিল। আরিশ ওরাকে ওভাবে রেখে বিছানা থেকে নেমে ফোন হাতে নিল। হ্যাঁ, জরুরি কল। রিসিভ করে কথা বলল সে। ওরা কোনো মতে বিছানার চাদর মুড়ি দিয়ে ভয়ে চুপচাপ তাকিয়ে আছে কেবল। জরুরি কল, কাজ আছে আমার। ঠিক মতো খেয়ে নিও। তামান্না আছে বাসায়, তোমার দেখাশোনা করবে। কথা বলতে বলতে পোশাক পরে নিল লোকটা। ওরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতে দ্রুত পোশাক পরে নেয় সে। মা যে তাকে জাহান্নামে পাঠিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওরার, কিন্তু প্রশ্ন হলো জেনে শুনে এমন ছেলের সাথে কেন বিয়ে দিলেন রোকসানা? ওরা ভেবে পায় না। বারান্দার গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সোলাইমান মল্লিক। বাইরে কত শত গাড়ি নিজেদের মতো ছুটে চলেছে। কাল থেকে আবার অফিস, আজ ছুটি, সেজন্য বাড়িতে বসে আছেন তিনি। কি হয়েছে তোমার, এখনো রাগ করে আছো? রোকসানা মল্লিকের কথাই কোনো ভাবান্তর হলো না সোলাইমান মল্লিকের। স্বাভাবিকভাবে উত্তর দিল, কিসের রাগ? আর কি হবে রোকসানা? আমি জানি আরিশের সাথে ওরার বিয়েটা তুমি মন থেকে মানতে পারোনি এখনো। ম্লান মুখে বললেন রোকসানা, কিন্তু সোলাইমানের কাছে এসব কথার কোনো মূল্য নেই। জেনে শুনে কারো পছন্দ অপছন্দের দাম না দিয়ে পরে সেসব জিজ্ঞেস করে কিসের জন্য? যখন বিয়েটা হয়ে গেছে এসব বলে লাভ কি? না মানলে তো কারো কিছু যায় আসে না। তোমার মেয়ে, তুমি তার সাথে যা ইচ্ছুক তাই করেছো। এভাবে বলো না, ওরা তোমারও মেয়ে। আমার মেয়ে হলে কখনো এভাবে বিয়ে দিতে পারতে না তুমি। সোলাইমান কেমন করে যেন হাসলেন। বিষয়টা রোকসানা আর সহ্য করতে পারছে না। তার স্বামী বড্ড ভালো মানুষ, অথচ আজ এভাবে কষ্ট পাচ্ছেন তিনি। বিষয়টা স্ত্রী হিসেবে রোকসানার নিকট সত্যি বড় যন্ত্রণার। আরিশ তো পর না, বলো, আমার ওই বোনের ছেলে। হ্যাঁ, তোমারই বোনের ছেলে। সেই ছেলে যে একজন মানসিক রোগী। বাইরে থেকে সে যথেষ্ট ভালো মানুষ হলেও মাঝে মধ্যে তার অসুস্থতার কথা অফিসে কানাঘুষা শোনা যায় রোকসানা। ছেলেটার মাথার ঠিক নেই। আর এসবের জন্য দায় তোমার বোন, কেবলমাত্র তোমার বোন। আর আজ ওরাকে আরশের সাথে বিয়ে দিয়ে সেই দায় এড়াতে চাইছো তুমি? এসব তুমি কি বলছো? আরিশের অসুস্থতা না, আপুর ওইসব কার্যক্রমে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছেলেটা, কিন্তু অসুস্থ নয়। তাছাড়া ওরার মা আমি, জেনে শুনি ওর ক্ষতি করতে পারি না আমি। সোলাইমান মল্লিক চুপ করে গেলেন এবার। সত্যি তো, রোকসানা ওরার মা। সোলাইমান মল্লিক ওরার জন্মদাতা পিতা নন, তবে ছোট থেকে কম আদর স্নেহ করেননি তিনি।
অরার বাবার অকাল মৃত্যুর পর রোকসানাকে সমাজের কুনজর থেকে রক্ষা করে ভালোবেসে নিজের ঘরে বউ করেছিলেন সাঈদ। আমাকে একা ছেড়ে দাও রোকসানা। দীর্ঘশ্বাস ছাড়ল অরার মা, মৃদু হেসে বলল, ঠিক আছে। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রোকসানা। আসলে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার। অরা নিথর শরীরটা বিছানায় পড়ে আছে, গায়ের ওপর পাতলা চাদর দেওয়া থাকলেও কাঁপছেও। শরীরের ভেতর যেন শীত আর আগুন একসঙ্গে লড়াই করছে। কপালের ঠিক মাঝখানে জ্বরের তীব্রতা জমাট বেঁধেছে। তামান্না হাত রাখতেই যেন তাপের ধাক্কায় পুড়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা ঘেমে গেছে, তবুও সারা শরীর হিমশীতল লাগছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। অচেতনভাবেই কপট গোঙানি বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। মাঝে মাঝে কিছু অস্পষ্ট শব্দ বলে উঠছে, যেন তীব্র ঘোরের মধ্যে কাউকে ডাকার চেষ্টা করছে। আবার মুহূর্তের মধ্যে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মাঝে। তামান্নার হাত কাঁপছে। একবার ভাবলো ঠান্ডা পানি এনে মাথায় দেয়, আবার মনে হলো ওষুধ ছাড়া হবে না। ফোনটা হাতে নিয়েও দ্বিধায় পড়ল, আরিশকে ফোন করবে কিনা। অফিসে থাকাকালীন সময়ে বিরক্ত করা অপছন্দ করে সে, কিন্তু এখন কল না করলে যদি কিছু হয়। জ্বরটা নর্মাল না, শরীর এতটা নিস্তেজ দেখাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নিবে না। দোটানায় পড়ে গেছে তামান্না। মেয়েটার বয়সও খুব বেশি নয়, সবে 21। অভাবের তাড়নায় লোকের বাসায় কাজ করতো আগে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই যৌন হয়রানির শিকার হতে হয় বলে রাগে দুঃখে একদিন আত্মহত্যা করতে গিয়েছিল তামান্না। কিন্তু আরিশ তাকে বাঁচায় এবং নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। গ্রীষ্মের দুপুর, শহর যেন উত্তপ্ত কড়াইয়ের মতো দগদগে। ফুটপাতে গাছের ছায়া ছোট হয়ে এসেছে, পাতাগুলো নিস্তব্ধ, নড়ারও শক্তি নেই। মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁটছে। রাস্তার ধারে ঠেলাগাড়িতে রাখা তরমুজের টুকরোগুলো যেন তৃষ্ণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আর তালে শাঁসও বিক্রেতার হাঁকডাকের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা টানছে। ক্লান্তর শহর একটু শান্তির আশায় ছায়া খোঁজে। বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীরা হাত পাখা দিয়ে বাতাস করার ব্যর্থ চেষ্টা করছে। দোকানিরা পানির বোতল ঠান্ডা রাখতে বারবার বরফ দিচ্ছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাস আর রিকশার চাকার নিচে পিচ গলতে চায় যেন। বিল্ডিংয়ের উঁচু কাছে জানালাগুলো সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। কোথাও একটা চিল চক্রাকারে ঘুরছে, যেন উত্তাপের মধ্যে নিজের অস্তিত্বে জানান দিচ্ছে। স্কুল ছুটির পর বাচ্চারা দ্রুত বাড়ির দিকে ছুটছে, কেউ কেউ রাস্তার পাশে আইসক্রিম হাতে নিয়ে চষে খাচ্ছে। শহরের অলিগলি দুপুরের এই অসহ্য গরমের সঙ্গে যেন একটা নিস্তব্ধতা মিশে আছে। কিন্তু এর মাঝেও দূরে কোথাও একটা ফ্যানের কর্কশ ঘোরার শব্দ শোনা যাচ্ছে, অথবা হঠাৎ কোনো গাড়ির হর্ন সেই নিস্তব্ধতাকে খানিকটা ভেঙে দেয়। শহর হাঁসফাঁস করছে, বৃষ্টি চাই, একটু স্বস্তি চাই, কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না, না শহর আর না এই শহরের লোকজন। মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে এলো আরিশ। লোকটা জানালার পাশে দাঁড়ালো। বাইরে উত্তপ্ত শহর, কাছে জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে লাগছে তার, কিন্তু আরিশের মন অন্য কোথাও। কিছু ভালো লাগছে না, অরার কথা ভাবছে। মেয়েটা এত ভীতু কেন? কোনো টু শব্দ করে না, ভীষণ ভয় পায় কেবল। অরার মাও নিশ্চয় এমন নরম মানুষ, তাহলে অরার খালা অর্থাৎ আরিশের মা এমন ছিলেন কেন? আরিশ শুকনো ঢোক গিলল। আজও মনে পড়ে সেসব দিনের কথা। অস্থির লাগছে ওর, বাড়ি ফিরতে হবে। সে চোখ বন্ধ করলো। অদ্ভুতভাবেই অরার মুখটা মনে পড়ে গেল, ছোট্ট পাখির মতো চঞ্চল, অথচ যেন ভেতরে ভেতরে আতঙ্কে গুটিয়ে থাকা। ও কি ঠিক আছে? নিজেকেই প্রশ্ন করলো আরিশ। নিজের ভাবনায় অবাক হলো। অরার বিষয় নিয়ে ওর তো কিছু যায় আসে না। ধীর পায়ে চেয়ারে এসে বসলো আরিশ। বিয়ে হওয়ার পর অরার সাথে একটু বেশি রাগারাগি করা হয়েছে। ছোট মেয়ে, শরীরও নিশ্চয় এতটা নিতে পারেনি। খারাপ লাগছে আরিশের। মাঝে মধ্যে কি যে হয় নিজেও বুঝতে পারে না। পকেট থেকে ফোন বের করলো, আবার রেখে দিল। তামান্না নিশ্চয়ই দেখছে ওকে, হয়তো খুব বেশি অসুবিধা হয়নি। আর আমি যদি এখন ফোন করি সেটা কি ভালো হবে? গলা খাকারি দিয়ে নড়ে চড়ে উঠল আরিশ। ওই মেয়েটাকে নিয়ে এত ভাবার কিছু নেই। মেয়েদের বেশি ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে যায়। আরিশ কিছুতেই তার নিজ স্ত্রীকে ছাড়তে প্রস্তুত না। ভালোবাসা না থাকলেও ওরাকে তার সাথে থাকতেই হবে। এরকম আরো নানা রকম কথা ভাবতে ভাবতে অফিস থেকে বেরিয়ে গেল আরিশ। মা, আপু কল রিসিভ করেছে।
নয়নার কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না ওরা ছোট বোন, ক্লাস 8-এ পড়ে এবার। না রে, শ্বশুর বাড়ি যাওয়া সত্ত্বেও একবারও কল দেয়নি ওরা, এমনকি কল রিসিভ পর্যন্ত করেনি। আরিশকে কল দিলাম তাও ধরেনি। রোকসানা মল্লিক ওরাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ওরা চঞ্চল স্বভাবের মেয়ে, তবে ভীত। চড়ুই পাখির মতো উড়ে বেড়াতে পছন্দ করে মেয়েটা। বন্ধ ঘরে এক মুহূর্ত থাকতে পারে না। নয়না মাকে কিছু বলতে পারছে না। সত্যি বলতে নয়নারও এই বিয়েতে মত ছিল না। আরিশের এমন জেদ অহংকার খুব খারাপ লেগেছে ওর। আমি কি কাল একবার আপুর সাথে দেখা করতে যাব? বেশি দূর তো না। না, আমি আরিশের সাথে কথা বলার চেষ্টা করব, না পারলে আমি নিজেই যাব। তোকে যেতে হবে না। এ বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মায়ের বকাঝকা খেয়ে চুপ করে রইল নয়না। ঘরের ছোট সদস্য হলে এই একটা অসুবিধে, কেউ কোনো কথার গুরুত্ব দেয় না। মনে মনে এসব ভেবে নিজের ঘরের দিকে এগুলো মেয়েটা। নয়না জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে চাওয়া বন্ধ করো। মা বুঝতে চান না, কিন্তু ওরার জন্য ভয় হচ্ছে তার। আপু এমন মানুষ না যে নিজের পরিবার ছেড়ে গেলে ভুলে যাবে। তাহলে একবারও ফোন দেয়নি কেন? এমনকি মায়ের ফোনও রিসিভ করেনি। ও কি ইচ্ছা করে কথা বলছে না, নাকি কথা বলার সুযোগ পাচ্ছে না? নয়নার গলা শুকিয়ে এলো। মনে মনে আরিশকে ভয় পায় সে। তার চোখে দৃষ্টি, কথা বলার ভঙ্গি সবকিছুতেই কেমন একটা চাপা কঠোরতা। নয়না জানে ওরা কখনো জোর করে কিছু মেনে নেয়নি। তাহলে এ বিয়ে মেনে নিল কেন? কিসের জন্য? অবশ্য ওরা আরিশের কর্মকাণ্ডের কথা জানতই না। সোলাইমান মল্লিকের চাকরি নষ্ট করা, অপমান করা, এসব কিছু জানতই না। কি জানি, হয়তো ভালো আছে, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু যদি না থাকে? নয়না নিজের সাথে কথা বলে যাচ্ছে। রোকসানা বলেছে সে যাবে না, কিন্তু নয়নার মনে হচ্ছে যেতেই হবে। নিজের চোখে না দেখলে শান্তি পাবে না। যদি ওরা সত্যিই সাহায্য দরকার হয়, আমি কি কাল ওর কাছে যাব? নিজের মনেই প্রশ্ন করল নয়না। তারপর হালকা মাথা নাড়ল। যেতে হবে, যেভাবেই হোক। দেখতে হবে ওরা আপি ঠিক আছে কিনা। কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে এলো তামান্না। দরজা খুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ বিষয়টা খেয়াল করে শুধালো, কি হয়েছে? ভাবির খুব জ্বর এসেছে ভাইয়া, কোনো হুঁশ নেই দুপুর থেকে। আরিশের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। হাতের আঙ্গুল মুঠো হলো। আর ভাবতে পারল না কিছু। তার অত্যাচারের জন্যই যে হামিং বার্ডের এই হাল, সেটা ভালো করেই বুঝতে পারছে। তামান্নাকে কিছু না বলেই বেডরুমের দিকে দৌড়ালো আরিশ। বেচারি তামান্না ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। আরিশকে কখনো এত উথলা হতে দেখেনি তামান্না। ভালোবেসে হোক কিংবা অধিকারের জন্য হোক, অরাকে নিয়ে চিন্তিত আরিশ, এটুকু ভালো করে বুঝতে পেরেছে তামান্না। রুমে ঢুকে বিছানার দিকে দৃষ্টিপাত করলো আরিশ। বিছানার এক কোণায় জড়সড় হয়ে শুয়ে আছে তার ছোট্ট পাখিটা। আরিশ এগিয়ে গেল বিছানার দিকে। অরার চোখ মুখ কেমন অচেনা লাগছে। একদিনের অসুস্থতায় কি হাল হয়েছে মেয়েটার। আরিশ ওর কপালে হাত রেখে জ্বরের তীব্রতা বুঝতে চেষ্টা করলো। জ্বর মারাত্মক। পকেট থেকে ফোন নিয়ে ডাক্তারকে কল দিয়ে কথা বলা শেষে অরার পাশে বসলো। এর মধ্যে তামান্না রুমে এসে উপস্থিত হয়েছে। তামান্না, তোকে বাসায় রেখেছি কি করতে? আটকে উঠল মেয়েটা। আরিশ রেগে গেছে। তামান্না কাঁদো কাঁদো গলায় বলল, কাজের মধ্যে কল করলে যদি রেগে আমাকে বাসা থেকে বের করে দেন, সেই ভয়ে কল করিনি ভাইয়া। তপ্ত নিঃশ্বাস ফেলল আরিশ। রুমে এসি বন্ধ, সেজন্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সেটা বুঝলাম, কিন্তু সেবা যত্ন করিসনি কেন? গতকাল রাতের পোশাক পরে আছে এখনো ও। শরীর খারাপ, পোশাক বদলে দিতিস, কপালে একটু জলপট্টি দিতিস। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ঘাম ছাড়েনি, সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর এতটাই ভয় পেয়ে গেছিল, জলপট্টির কথাও খেয়াল হয়নি তামান্নার। ভাইয়া, এরকম ভুল আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দিন। আরিশ তামান্নার দিকে খেয়াল না করে অরার দিকে মনোযোগ দিল। বালিশের পাশে গিয়ে বসলো আরিশ। তারপর অরার মাথা তুলে নিজের উরুতে রাখলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বকবক না করে পানি আর রুমাল নিয়ে আয়। জি ভাইয়া। তামান্না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশের ভীষণ অপরাধ বোধ হচ্ছে। অরার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁটে ঘা, চোখের নিচে কালো দাগ, গলায় কামড়ের দাগ। উফ, এভাবে কেউ টাচ করে? নিজেকে জানোয়ার মনে হচ্ছে ওর। কিন্তু আরিশ রাগ করে আদর করতে গেলে কতটা জঙ্গলি হয়ে ওঠে সেটা সে নিজেও বুঝতে পারে না।
এই যে পানি আর রুমাল ভাইয়া। এখানে রাখ, ডাক্তার আসবে, দরজার কাছে গিয়ে অপেক্ষা কর। উনি নক করলেই দরজা খুলে দিবি। ঠিক আছে ভাইয়া। আরিশের সামনে খুব সাবধানে পানির বাটি আর রুমাল রেখে আবার ঘর থেকে বেরিয়ে গেল তামান্না। অরাকে আবারও বালিশে শুয়ে দিল আরিশ। কপালে জলপট্টি দিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ছিল। অরার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছে আরিশ। মেয়েটা ঘোরের মধ্যেও ব্যথা অনুভব করতে পারছে। ওষুধ লাগানোর সময় ছটফট করছিল খুব। আরিশ নিজের ওপর বিরক্ত। শাস্তি দিতে গিয়ে বিয়ে করে শেষে এতটুকু বউ নিয়ে বিপদে পড়ল। ডাক্তার এসে অরাকে দেখে কিছু ওষুধ দিয়ে গেছে। শরীরের ব্যথার জন্যই জ্বর এসছে। তামান্না আরিশের জন্য রাতের খাবার ঘরে দিয়ে গেছে। আরিশের এই রূপ আগে দেখেনি সে। শক্তপোক্ত মানুষটারও যে কারোর জন্য এতটা ভাবনা চিন্তা হয় তামান্না সেটা আন্দাজও করতে পারেনি। আরিশ তাকে সাহায্য করলেও কখনো ভালো আচরণ করেনি, আর না তো খারাপ। সব সময় এমনভাবে কথা বলেছে মেয়েরা যেন ঘৃণার পাত্রী। আরিশ সকল নারীকেই কম বেশি ঘৃণা করে, কিন্তু কেন সেটা জানে না তামান্না। গভীর রাত, সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিশ। পরনে তার টি শার্ট ও হাফ প্যান্ট। ওরা ঘুমোচ্ছে। মাঝখানে একবার চোখ মেলে তাকিয়েছিল, তামান্না ওষুধ খাইয়ে দিয়েছে তখন। আরিশ ওরার আশেপাশেও ছিল না তখন। তামান্না বুঝতে পারে না ভাইয়া ভাবির সামনে কেন এতটা কঠিন হয়ে থাকে। পেছনে তো কতটা কেয়ার করলো। অস্থির হয়েছিল। গরমে হাঁসফাঁস লাগছে আরিশের। ওরার জন্য এসি বন্ধ করে রাখা হয়েছে। এভাবে গরমে কাজ করাও যাচ্ছে না। তার চেয়ে বেলকনিতে গিয়ে বসে কাজ করা যাবে। যেই ভাবা সেই কাজ। আরিশ ল্যাপটপ নিয়ে সোজা বেলকনিতে চলে গেল। আরিশের রুমের বেলকনিটা অনেক বড়। এখানে নানান ফুল গাছ আছে। বেলি, গোলাপ, অর্কিড সহ আরো অনেক ফুল। সাথে মাঝে মধ্যে দক্ষিণা বাতাস তো আছেই। গভীর রাতে কোনো কোলাহলও থাকে না শহরে। এখানে এসে বসলেই মন ভালো হয়ে যায় আরিশের। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোকসানা। মেয়ের চিন্তায় ঘুম আসছে না। যতই নিজেকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে চাচ্ছেন ততই অস্থির লাগছে ওনার। অরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে কি ভুল করলেন? দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মল্লিক। আগামীকাল সকালে খানবাড়িতে যাবেন তিনি। আরিশকে জবাবদিহি করতে হবে। বিছানায় বসে আছে 6 বছরের আরিশ। হাতে তার পারফিউমের বোতল। পারফিউম শেষ হয়ে গেলেও তার বোতলগুলো আরিশের মা রেখে দেন। ছোট্ট আরিশ সেগুলো নিয়েই খেলছে। হঠাৎ আরিশের মা এলেন সেখানে। আরিশকে ওগুলো নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে গেলেন। মুহূর্তে বাচ্চাটার চুলগুলো ধরে গালে থাপ্পড় মারতে লাগলেন তিনি। তোকে কতবার না বলেছি আমার গোছানো জিনিস নষ্ট করবি না, কেন এলোমেলো করেছিস? আরিশ ভয়ে কান্নাও করছে না, চুপচাপ মার খাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। সুমনা আরো কিছুক্ষণ মারধর শেষে আরিশকে ছেড়ে দিয়ে ফোন হাতে বেলকনিতে চলে গেলেন। ছোট্ট আরিশ বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। 2 গালে আঙ্গুলের দাগ বসে গেছে সব। আরিশ তবুও শব্দ করে কাঁদে না। রাতে আরিশের বাবা বাসায় ফিরতে সুমনার সাথে ঝামেলা হলো। ছেলেকে এভাবে কেন মেরেছে জিজ্ঞেস করতেই ঝামেলা শুরু। আফজাল খান নিতান্তই ভালো মানুষ। এতটুকু ছেলের সাথে এমন আচরণ তো সৎ মাও করে না। সেখানে সুমনার এমন আচরণে অবাক হন আফজাল। অবশ্য সুমনা এরকমই অদ্ভুত। নিজে রাখা কোনো জিনিসপত্র কেউ ধরলেও বাজেভাবে রিয়াক্ট করেন। সব সময় নিজের পছন্দ মতো পোশাক আশাক পরান আরিশকে। ওনার পছন্দের বাইরে গেলেই শুরু হয় অত্যাচার। আফজাল ঠিক মতো কিছু বলতেও পারে না। সুমনা ছেলের সামনেই শারীরিক বিষয় নিয়ে ঝামেলা করে। সুমনার মতে আফজাল তার চাহিদা মেটাতে অক্ষম। আর অক্ষম পুরুষদের এত হাঁকডাক মানায় না। আফজাল দমে যায়। কোনো পুরুষ যদি বুঝতে পারে সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না, তবে তার চেয়ে গ্লানি আর কিছুতেই নেই। কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে আরিশের। অবশ্য ভালোই হয়েছে, দুঃস্বপ্ন দেখেছে। ওই ভদ্রমহিলা স্বপ্নে এসেও টর্চার করলো আজ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো সে। গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। কান্নার শব্দটা আরো তীব্র হতেই নড়ে চড়ে উঠল আরিশ। ল্যাপটপ হাতে রুমের দিকে এগোলো সে। আপু, তোমার কি হাল হয়েছে? আমি মাকে বললাম তুই তো ঠিক নেই। মা বিশ্বাস করেনি। সব কিছু মায়ের জন্য হয়েছে। উনি কেন তোমাকে ওই লোকটার সাথে বিয়ে দিলেন আপু? নয়ন আর কান্না থামে না। ওরা বালিশে হেলান দিয়ে বসে আছে। ওনা দিয়ে গলা ঢেকে রেখেছে, যেন গলার দাগগুলো নয়নার চোখে না পড়ে সেজন্য। ওরা জ্বর কমেছে এখন, তবে শরীর দুর্বল। তামান্না খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আরিশ গতকাল রাতে এই বিষয়ে সবকিছু বলে দিয়েছিল মেয়েটাকে। ওরা সব দেখাশোনা যেন ঠিক মতো হয়।
অরার কাছাকাছি থাকলে কেমন অস্থির লাগে আরিশের। তাছাড়া আরিশ চায় না তার ছোট্ট পাখিটা বুঝুক তার স্বামী তাকে নিয়ে ভাবে। নয়না প্লিজ শান্ত হো। উনি এসে শুনে ফেলে কি করবে, কি মনে করবেন বল? আমার জ্বর এসেছে একটু, আর কিছুই হয়নি তো। নয়না চোখের পানি মুছে বলল। তাহলে ঠোঁটে কি হয়েছে তোমার? তামান্না হালকা কেসে উঠল নয়নার কথায়। অরা ভাবলো এসব নিয়ে কথা বলায় তামান্না লজ্জা পেয়ে এমন করছে। নয়না কিছু বুঝতে পারছে না। অরা বলল, এসব তুই বুঝবি না, বড় হ তারপর বুঝবি পাগলি। তামান্না ইশারা করলো অরাকে। নয়না এর মধ্যে সামনে তাকালো। আরিশ দাঁড়িয়ে আছে, বেলকনি থেকে রুমে এসছে। অরাও এতক্ষণে বিষয়টা বুঝতে পেরে চুপ করে বসলো। গুড মর্নিং হামিংবার্ড। গুড মর্নিং। আজকে উত্তর দিতে দেরি করলো না অরা। নয়না একবার আরিশের দিকে তাকাচ্ছে, আবার অরার দিকে তাকাচ্ছে। অরা চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু নয়না সেটা বুঝতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে এটুকু বেশ বুঝতে পারছে। অরা নয়নার দিকে তাকিয়ে বলল, আমার ছোট বোন। নয়না, আমি জানি। কেমন আছো নয়না? অরা ভয়ে কথা কম বলছে। নয়না অল্প কথায় উত্তর দিল, ভালো। আরিশ ল্যাপটপটা রেখে ওয়ার্ড্রোব থেকে তোয়ালে হাতে নিল। অফিসে লেট হয়ে যাচ্ছে। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। দুই বোনের কথোপকথনে কোনো আগ্রহ নেই তার। সোলাইমান মল্লিক সকাল সকাল অফিসে চলে গেছে। নয়নাও স্কুলে গিয়েছে। সংসারের যাবতীয় কাজ শেষ করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন রোকসানা মল্লিক। অরাকে এক নজর দেখার জন্য হাঁসফাঁস লাগছে ওনার। হঠাৎ ফোনের রিংটনে নড়ে চড়ে উঠলেন রোকসানা। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই চমকালেন, অরা কল করেছে। রোকসানা কালক্ষেপ না করে কল রিসিভ করলেন। ওরা ওরা তুই ঠিক আছিস? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? স্বস্তির নিঃশ্বাস ফেলেন রোকসানা। তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, কিভাবে ভালো থাকি বল? আমার ফোনে চার্জ ছিল না মা, আর একটু জ্বর এসেছিল। জ্বর কখন এলো? আর এখন কমেছে? উথলা হয়ে উঠলেন অরার মা। শান্ত হও মা, জ্বর কমেছে, ডক্টর এসেছিল, ওষুধ দিয়েছে, এখন একদম ফিট হয়ে গেছি আমি। যাক আলহামদুলিল্লাহ। মা তুই আমার সাথে রাগ করিসনি তো? কি বলছো মা, রাগ কেন করব? কিন্তু মা, আরিশ ভাই, মানে আরিশের সাথে কেন বিয়ে দিলে? শুধুমাত্র তোমার বোনের ছেলে বলে? মেয়ের প্রশ্নের উত্তরে রোকসানা কি বলবেন বুঝতে পারছেন না। কেন? ওরা আরিশ কি ভালো ছেলে নয়? তোর সাথে খারাপ ব্যবহার করে? অরা চোখ ছলছল করছে, নয়নার চোখেও পানি, কিন্তু ফোনের অপর প্রান্তে দাঁড়িয়ে রোকসানা মল্লিক সেটা দেখতে পাচ্ছেন না। না, ভালো ছেলে। তাহলে আমি জানি তোদের বয়সের পার্থক্যটা বেশি, কিন্তু বিশ্বাস কর আরিশ তোকে খুব ভালো রাখবে। তাই যেন হয়। আমি তোর কাছে আসার জন্য বের হচ্ছিলাম, এর মধ্যে তুই কল দিলি। আমি সুস্থ হলে 2 দিন পর তোমার কাছে যাবই তো। বিয়ের 3 দিন পর বাবা বাড়ি যেতে হয় না? রোকসানা মল্লিক হাসলেন মেয়ের কথায়, বললেন, আসলে আমাদের মুরব্বীরা এমনই করে এসেছেন, সেজন্য আমরাও বলি এটা নিয়ম। যাই হোক, আরিশকে বলিস আমি কল দিলে যেন রিসিভ করে। ছেলেটা কেমন জানি, কখন কল দিলে পাই না। আচ্ছা মা, ভালো থেকো। তুইও ভালো থাকিস, দেখা হবে শীঘ্রই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কল কাটতে নয়না বলল, আপু 2 দিন পর ভাইয়া তোমাকে নিয়ে যাবে তো? নয়নার প্রশ্নে আনমনা হয়ে গেল ওরা। সত্যি তো, আরিশ কি আদৌ যাবে? মায়ের কাছে নিজের কষ্টের কথা বলতে চায় না ওরা। তাহলে মা নিজেকে অপরাধী ভাববে। ওরা যে মাকে ভীষণ ভালোবাসে। সকালবেলা শহরের রাস্তাগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে। বড় বড় গাড়ি চলতে শুরু করেছে, আর মানুষজন ছুটছে তাদের কর্মস্থলে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাঢ় লাল আলো জ্বলছে। গাড়িগুলোর হর্নের শব্দ মিশে যাচ্ছে শহরের শব্দে। রাস্তায় দোকানের জাঁকজমক, বাজারের গলির ভিড়, সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। আরিশ আজকে অফিসে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে। তেজরিন খান আরিশ, খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। বাবার পর চাচা, আর চাচার পর আরিশই ব্যবসার হাল ধরে রেখেছে। আরিশের অফিস বিল্ডিংটা শহরের অন্যতম বড় ও প্রভাবশালী অফিস ভবনগুলোর মধ্যে একটি। 15 তলা দালানের ওপরের দিকে বিশাল একটি সাইনবোর্ড ঝুলছে, যেখানে খান ইন্ডাস্ট্রি লেখা, এবং তার আশেপাশে গ্লাসের কাচের দেওয়ালে সূর্যের আলোর প্রতিবিম্ব। আরিশ নিজে তার কর্মজীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে এসে এখানে পৌঁছেছে। অফিসের প্রতিটি কোণায় কাজের তাগিদ, দায়িত্ব আর প্রভাব যেন দৃশ্যমান। ব্যক্তিজীবনে আরিশ যেমনটা রাগী,
কর্মক্ষেত্রে ততটাই ঠান্ডা মাথার অধিকারী। সব কাজ মাথা ঠান্ডা রেখে করে। আরিশের অফিসে লবি থেকে শুরু করে প্রতিটি কোণায় আভিজাত্যের ছোঁয়া। লবি এবং করিডরগুলো উজ্জ্বল সাদা ও সোনালী রঙের শেডে সাজানো, যেখানে বড় বড় কাচের জানালা দিয়ে বাইরের শহরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আরিশের কেবিনটা পুরো অফিস ভবনের উপরতলায়, তার নিজের পরিসরের মতো বিশাল। কেবিনের দেওয়ালে রয়েছে শীতল রঙের প্রিন্ট, আর মেঝেতে লেদারের টাইলস দিয়ে ঢাকা। কেবিনের মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল, যার ওপরে সাজানো কিছু ব্যবসায়িক রিপোর্ট এবং কাগজপত্র। টেবিলের এক কোণায় রাখা আছে সোনালী রঙের একটি দামি পেন, আর পাশে রয়েছে একটি আধুনিক ডিজাইনের ফোন। পুরো কেবিনের এক কোণে বিশাল চামড়া চেয়ার, যেখানে আরিশ বসে। মে আই কাম ইন স্যার? ল্যাপটপে মুখ গুজে বসেছিল আরিশ। নবনীতা ইসলামের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়েচড়ে উঠলেও আরিশ এক মুহূর্তের জন্য তার ল্যাপটপ থেকে চোখ তুলল না। ইয়েস, কাম ইন। নবনীতা মুচকি হেসে রুমে প্রবেশ করল। আরিশ ইশারায় বসতে বলল তাকে। নবনীতা চেয়ার টেনে বসলেন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু আপডেট রয়েছে। নবনীতা কথা শুরু করলো, কিন্তু তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। কিছু ডেটা নিয়ে সমস্যা হচ্ছে, কিছু রিপোর্ট মিসিং। আমি ভাবছিলাম হয়তো আপনি যদি একটু সময় দেন, তবে আমি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আরিশ একটু থেমে রইল, তারপর ধীরে ধীরে সামনে থাকা একটা ফাইলের ওপর চোখ বোলালো। কিছুক্ষণ চুপ থেকে তিনি সোজা হয়ে বসে বলল, আপনি কি নিশ্চিত যে পুরো টিম মিটিং এর সময় সব ডেটা সঠিকভাবে হ্যান্ডেল করেছে? হ্যাঁ স্যার, তবে কিছু ভুল ধারণা ছিল। আমার মনে হচ্ছে কিছু রিপোর্টের ফর্মেট ঠিক হয়নি, এবং তাই এগুলো সঠিকভাবে সিস্টেমে ইন্টারপ্রেট হচ্ছে না। নবনীতা উত্তরে বলল, তার কণ্ঠে সতর্কতা স্পষ্ট। ঠিক আছে, আপনি টিমের সাথে বসে সেগুলো ঠিক করার ব্যবস্থা নিন। আমি কিছুদিন পর রিপোর্টটি আবার দেখে নেব। আর হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নবনীতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, ধন্যবাদ স্যার, আমি দ্রুত সমাধান করার চেষ্টা করব। আরিশ আবার ল্যাপটপে দৃষ্টিপাত করলো, কিন্তু তার মনোযোগ এখনো নবনীতার দিকে। এছাড়া আমি শুনেছি আপনার একটি নতুন আইডিয়া ছিল আমাদের বিপণন কৌশল নিয়ে, সেটার বিষয় বলুন। নবনীতা একটু হাসি দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি মনে করি যদি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আরও ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন চালাতে পারি, তবে আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। আমি কিছু নতুন আইডিয়া নিয়ে এসেছি। আরিশ চুপচাপ শুনল। কেউ তখন বাদে বলল, গুড আইডিয়া, আগামীকাল এটা নিয়ে কথা বলবো। এখন আপনি আসুন, আর হ্যাঁ, কাজগুলো মন দিয়ে করবেন। ওকে স্যার। নবনীতা আর কথা বাড়ালো না। আরিশ অতিরিক্ত কথা অপছন্দ করে, এটা অফিসে সবাই জানেন। নবনীতা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আরিশ অনলাইনে মিটিংয়ে জয়েন হলো। সারাদিন একা একা থাকতে ভালো লাগছে না ওর। তামান্না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাছাড়া তার সাথে ভালো জমেও না ওর। রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটছে সে, পরনে কালো রঙের গাউন, খোলা চুল। আরিশ আগে ওর জন্য পোশাক আনিয়ে রেখেছিল, সেগুলোই পরছে এখন। করিডোরে হাঁটতে হাঁটতে পুরো বাড়িটার দিকে ভালো করে নজর বোলাতে লাগলো ওরা। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। ওরা অবাক চোখে সবকিছু দেখছে। এর মধ্যে কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। তামান্না রাতে খাবার রান্না করছিল। কলিং বেলের শব্দে দৌড়ে দরজা খুলে দিতে এলো সে। ওরা করিডোরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আরিশ বাসায় ফিরেছে। আরিশকে বাড়িতে প্রবেশ করতে দেখেই দৌড়ে রুমে চলে গেল মেয়েটা। ওরার জ্বর কমেছে তামান্না? বসার ঘর পেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে প্রশ্ন করলো আরিশ। তামান্না বলল, জি ভাইয়া। ভাবি? আর কিছু জানতে চাইনি। তামান্না চুপচাপ রান্নাঘরের দিকে এগুলো, নিজেকে গালি দিল কয়েকটা। কেন যে এক বাড়ানো কথা বলে, সেই নিয়ে নিজের উপর বিরক্ত সে। এভাবে শুয়ে আছো কেন? আচমকা আরিশের কথায় শোয়া থেকে উঠে বসলো ওরা। শোয়া নিয়েও কি রাগারাগি করবে নাকি? মানুষ তো নয়, যেন আজাজিল খান্নাস। ওরা নিজেকে ধমক দিল। এসব কথা তো ওরা দাদি বলে, ওরা কেন বলবে? আরিশ জামা কাপড় খুলে বিছানায় ছুঁড়ে ফেলল সব। পরনে কেবল প্যান্ট। আরিশকে এভাবে অর্ধনগ্ন অবস্থায় দেখে চোখ সরিয়ে ফেলল ওরা। বিষয়টা খেয়াল করলো আরিশ। নিজের স্বামীর দিক থেকে চোখ সরালো কেন সে? মুহূর্তে আরিশের মাথার পোকাটা নড়ে চড়ে উঠল। কিছু না বলে ওরা একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। ওরা চমকালো, ভয় পেল কিছুটা। চোখ সরিয়ে নিলে কেন? না মানে আসলে। আরিশ ওরার দু হাত ধরে নিজের উন্মুক্ত বুকে ছোঁয়ালো। মৃদু কেঁপে উঠল ছোট্ট ওরা। এত বড় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে ওরাকে নেহাত এতটুকুই লাগে।
তার উপর বয়সের পার্থক্য 14 বছরের। আমার দিকে তাকাও হামিংবার্ড। ওরা ভয়ে ভয়ে তাকালো আরিশের দিকে। আরিশের চোখে আবারও সেই পাগলামি দেখতে পাচ্ছে ওরা। আমার দিক থেকে কখনো নজর সরাবে না, আমাকে দেখবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। মনে রেখো, আমি ছাড়া গোটা পৃথিবীর সকল পুরুষ তোমার জন্য হারাম, নিষিদ্ধ। ওরা চুপ করে শুনছে সব। কথা বলছো না কেন? ধমকে উঠল আরিশ। ওরা ভয়ে বলল, আচ্ছা। আরিশের মেজাজ খারাপ হচ্ছে। কেন তা সে জানে না। মনে হচ্ছে তার স্ত্রী তার প্রতি আগ্রহী নয়। ওরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আরিশ। ওরা ভয় পাচ্ছে আবারও হয়তো জোর করে ইন্টিমেট হবে লোকটা। ওরা চোখ ছলছল করছে। এই লোকের অত্যাচার সে সইতে পারে না, সেই ক্ষমতা নেই তার। আরিশ কোমরের বেল্ট খুলে ফেলল। তারপর ওরা শরীরের উপর ঝুঁকে হাত দুটো ওর মাথার ওপরের দিকে একত্র করে বেল্ট দিয়ে বাঁধতে লাগলো। ওরা ভয় পাচ্ছে খুব, থরথর করে কাঁপছে তার শরীর। যদিও বেল্ট দিয়ে বাঁধতে গেলে হাতে কোনো চাপ পড়বে না, উল্টো বাঁধন শিথিল হয়ে যাবে। প্লিজ এমন করবেন না, আমি আর কখনো আপনার দিক থেকে চোখ সরাবো না। আরিশ কোনো উত্তর দিল না। হাত বাঁধা শেষে ওরা শরীরের উপর নিজের শরীর ছাড়ল, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ওরা চুপচাপ শুয়ে আছে কেবল। আরিশ গভীরভাবে কিস করছে তাকে। এভাবে কিছুক্ষণ চলার পরেও ওরা থেকে কোনো রেসপন্স না পেয়ে উঠে বসলো আরিশ। রেগে মেগে বলল, তরতাজা পুরুষের ঠোঁটের স্পর্শ পেয়েও কোনো রেসপন্স করলে না কেন? বয়স তো একেবারে কম না, 17-18 হবে। চাহিদা নিশ্চয়ই আছে তাহলে। ওরা ভয়ে লজ্জায় কি বলবে বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কেবল। আরিশ ওরার হালচাল বুঝতে পারছে না। কথা বলো ছোট্ট পাখি। আমার সময় লাগবে। গুড। ওরার হাত খুলে দিতে লাগলো আরিশ। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলো মেয়েটা। ওরা ছাড়া পেয়ে উঠে বসলো। আরিশ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়ের বলা কথাগুলো কি এখন বলবে? দোটানায় আছে ওরা। কি বললে আবার কি করতে শুরু করবে বলা যায় না। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে ওরা। কতক্ষণ হলো আরিশ ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু এখনো বের হওয়া নামগন্ধ নেই। মা বলেছিল আরিশকে ওনার সাথে কথা বলার জন্য, সেই বিষয়ে কথা বলবে বলেই ওরা অস্থির হয়ে আছে। ওয়াশরুমে দরজা খোলার শব্দে ওরার ভাবনার ছেদ ঘটল। সদ্য গোসল করা আরিশের অর্ধ উন্মুক্ত শরীরের দিকে মোহাচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে ওরা। আরিশের ভেজা চুলের কিছু পানি গড়িয়ে পড়ল কপাল বেয়ে, নিচে নেমে গেল শক্ত জলের ধার বেয়ে। এলোমেলো ভিজে চুলগুলো কপালের উপর নেমে এসে তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রশস্ত কাঁধ আর খোলা বুক জুড়ে ছোট ছোট পানির ফোঁটা চিকচিক করছে। এই প্রথম কোনো পুরুষকে এভাবে দেখছে ওরা। কি দেখছো? আরিশের কথায় হকচকিয়ে গেল মেয়েটা। হালকা কেশে উঠল কয়েকবার, দৃষ্টি সরিয়ে বলল, না মানে আপনার এতক্ষণ সময় লাগছিল? তুমি অসুস্থ বলে নিজেই নিজেকে শান্ত করলাম হামিংবার্ড। নেহাতি শরীর খারাপ তোমার, নয়তো ছাড় পেতে না। ওরার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। লোকটা কি বলল? কেউ এতটা নির্লজ্জ হয় কিভাবে? ছি! লজ্জায় চোখ মুখ বন্ধ করে ফেলল ওরা। টু শব্দ পর্যন্ত করল না। আরিশ ওয়ার্ড্রবের সামনে গিয়ে পরনের তোয়ালে খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। ওরা মাথা নিচু করে আছে। পোশাক পরতে পরতে বলল আরিশ, কথার জবাবে চুপ করে থাকা কি তোমার স্বভাব? আর সব সময় এমন বোবা হয়ে থাকো কেন? আদরিত করি, মারধর তো নয়। তাতে এত ভয়ের কি আছে বলো তো ছোট্ট পাখি? ওরা ভাবলো আরিশ ভুল কিছু তো বলেনি, আদরই করে, তবে খুব হিংস্রভাবে। ওরা তাকালো আরিশের দিকে। কালো রঙের টি শার্ট, সাথে হাফ প্যান্ট পরেছে সে। চুলগুলো ভেজা, সামনে ছোট ছোট চুল থেকে পানি চুইয়ে কপালে পড়ছে। ওরার ইচ্ছে করছে চুলগুলো ভালো করে মুছে দিতে, কিন্তু সে সাহস হলো না। মা কল করেছিলেন, কথা হয়েছে। তারপর? বললেন আপনার সাথে কথা বলবে। কল দিলে যেন রিসিভ করেন, এতটুকুই। ওষুধপত্র খেয়ে জলদি সুস্থ হও। সবসময় এমন মায়াদয়া দেখানোর পাত্র আমি নই। গট ইট? ওরা অবাক হলো। আরিশের দিকে বড় বড় চোখে তাকালো এবার। কোথায় মায়ের কল রিসিভ করার কথা হলো, আর ইনি বলছে অন্য কিছু। আরিশ ওরার দিকে এগিয়ে এসে কোলে তুলে নিতে নিতে বলল, সব কথার জবাব চাই আমার। চুপ করে থাকলে মেজাজ খারাপ লাগে, আর আমার মাথা গরম হলে কি হয় সেটা তুমি জানো। হ্যাঁ, ঔষধ খাবো নিয়মিত। ওরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। ওরা না চাইতেও আরিশের গলা জড়িয়ে ধরে আছে। আরিশের নজর তার গোলাপি ঠোঁটের দিকে। ওরা ঠোঁট কাঁপছে, বুক দুরু দুরু করছে। গুড গার্ল, নাও গিভ মি এ সুইট কিস। কিস মি। ওরা আবারও ভয় পাচ্ছে। কিস না করলেই তো খেপে যাবে লোকটা। কিন্তু ওরার পক্ষে কিস করা সহজ নয়। এটা তার জীবনে প্রথম কিস, কোনো পুরুষকে প্রথম নিজে থেকে কিস করা, যা চিরস্মরণীয় হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে ওরা ভয় আর দ্বিধায় কাঁপছে।
আরিশ অরার মতিগতি বুঝতে চেষ্টা করছে। কেন কিস করছে না ছোট্ট পাখিটা? তার কি অন্যত্র সম্পর্ক আছে? উফ, আর ভাবতে পারল না আরিশ। মাথায় আগুন জ্বলছে। আরিশের চোখে দৃষ্টিই বদলে যাচ্ছে। নরম প্রশ্রয় মিলিয়ে গিয়ে এক ধরনের কঠোরতার ঝলক ফুটে উঠেছে। সে অপেক্ষা করবে না, অপেক্ষা করা তার স্বভাবের বাইরে। হামিংবার্ড, ইউ আর লেট, নাও ইটস মাই টার্ন। অরা চিবুক শক্ত করে ধরে মুখটা নিজের দিকে টেনে নিল আরিশ। অরা বাধা দেওয়ার চেষ্টা করতে সে আরো শক্ত করে ধরে ফেলল, একদম নিজের দখলে নিয়ে নিল তাকে। নিজের স্বামীকে কিস করতে এত সময় লাগে? ইচ্ছে করে করলে না, করতে হবে না, আমি যথেষ্ট। আরিশের গলা ভয়ঙ্কর শোনাচ্ছে। অরার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে, বুকের ভেতর ধুকপুকানি অসহনীয় হয়ে উঠেছে। আরে সেটা ঠিক না। তার কণ্ঠ ভাঙতে থাকে, কিন্তু সে আর কথা শেষ করতে পারে না। ভয়ে মুখ থেকে কথাও বের হচ্ছে না। কোন পাগল নিয়ে ঠেকলো বুঝতে পারছে না। কাম ডাউন হামিংবার্ড, আই ওয়ন্ট হার্ট ইউ, আই উইল জাস্ট কিস ইয়োর লিপস। আরিশের ঠোঁট ওর কানের কাছে ঝুঁকে আসে। উষ্ণ নিঃশ্বাস কানে ছড়িয়ে পড়ে আবার। তারপর কোনো কথা ছাড়াই আরিশ ঠোঁট নামিয়ে আনলো তার ঠোঁটের উপরে। নরম সজাগ, কিন্তু সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। অরা তীব্রভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চায়, কিন্তু আরিশের শক্তি বেশি। স্বাভাবিকভাবেই পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না ওরা। আচমকা অরার ফোনের রিংটন বেজে ওঠাতে বিরক্ত হলো আরিশ। অরার ঠোঁটে মৃদু কামড় দিয়ে বিছানায় বসালো সে। অরার অস্থির লাগছে। কে কল দিল আবার? আরিশ অরার ফোনটা হাতে নিতে নিতে বলল, রোমান্সের সময় বিরক্ত করলো কে? রনি। এটা লিখেই সেভ করা আছে নাম্বারটা। রনি নামে কেউ কল করেছে অরাকে। কোনো ছেলে কল করেছে দেখেই চোখ বড় বড় হয়ে গেছে আরিশের। তার এমন প্রতিক্রিয়া দেখে অরার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। আরিশ কল রিসিভ করলো, তবে এপাশ থেকে কোনো কথা বলছে না। অরু, এই অরু, কি হয়েছে তোমার? কতদিন হলো কোনো খোঁজ নেই। কেমন আছো? কি করছো? কিছুই জানি না। টেনশন হয়তো, কিছু বলো। আরিশ কল কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলতে লাফিয়ে উঠল অরা। আরিশের চোখে মুখে রাগে আগুন জ্বলছে। চট করে অরার থুতনি চেপে ধরল সে। ব্যথায় চোখে জল ছলছল করছে অরার। ওরু টেনশন হচ্ছে? এত সুন্দর করে ওরু ডাকলো কেন? ওই ছেলে কে হয় তোর? ওরা কথা বলতে পারছে না, ভয়ে গলা শুকিয়ে গেছে, থরথর কাঁপছে শুধু। ঠোঁট নাড়ছে একটু একটু, কথা বলতে চাচ্ছে। আরিশ রাগে গর্জে উঠল আবার। স্পিক, আই এম লিসেনিং। আমার বন্ধু, একই ক্লাসে পড়ি, আর কিছুই না, ছাড়ুন প্লিজ, লাগছে। ক্লাসমেট? বন্ধু? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? ওরা বলে, না, বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না, শান্ত হন আপনি। চুপ। আরিশের চুপ করতে বলায় কিছু একটা ছিল। ওরা চাইলেও আর কথা বলতে পারল না। আরিশ তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলল। ওরা হাত জোর করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরিশ তা নিজের মধ্যে নেই এখন। সুমনা, তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ। এভাবে চললে আরিশের উপরে আরও বাজে প্রভাব পড়বে। এতটুকু ছেলে, তুমি ওর মা, ও তোমার সামনে আসতে ভয় পায়। পাশাপাশি বসে আছেন আফজাল ও সুমনা। আরিশ অনুরুমে ঘুমাচ্ছে। আফজাল সুমনার সমস্যাগুলো নিয়ে তার পরিচিতদের সাথে অনেক আলোচনা করে বুঝতে পেরেছে সুমনা মানসিকভাবে অসুস্থ। হয়তো অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা এমন একটা রোগ যেখানে আক্রান্ত মানুষ চরম মাত্রায় পারফেকশনিস্ট হয়। অন্য কেউ তার জিনিসে হাত দিলে রেগে যায়। তারা শৃঙ্খলাপূর্ণ জীবন চায়। অন্যের অনুভূতি তোয়াক্কা করে না। সুমনার মধ্যেও তেমন অনেক সমস্যা আছে। আফজাল তা হাড়ে হাড়ে টের পায়। চুপ করো, আমি কি পাগল? আর কিসের ডাক্তার দেখাবো? তুমি আর তোমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছো। তোমার কাছ থেকে না পাই শারীরিক সুখ, আর না পাই আর্থিক সুখ। দিয়েছো একটা বাচ্চা, সারা দিন জ্বালিয়ে মারে, আমার সব গোছানো জিনিস এলোমেলো করে। আফজাল ধৈর্যহারা হচ্ছে আজ। বারবার শারীরিক বিষয়ে প্রশ্ন তোলায় খারাপ লাগছে তার। টাকা পয়সার কথা বললে সেও তো একেবারে কম কিছু ইনকাম করেন না তিনি। আসলে সুমনার চাহিদা বেশি, এবং সেটা সব কিছুতেই। সমস্যা আমার না সুমনা, তোমার। একটা সুস্থ মানুষ সর্বোচ্চ কতক্ষণ ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকতে পারে? সর্বোচ্চ 10 মিনিট বা 12 মিনিট, ধরলাম 20 মিনিট। আমার কি সেই ক্ষমতা নেই? তুমি কেন এমন করছো সুমনা? তোমার যখন প্রয়োজন আমি তো সাপোর্ট করি।
বলো? আর মাসে 60,000 টাকা ইনকাম করা সত্ত্বেও তুমি টাকায় সুখী নও বলছো? সুমন আর ভালো লাগছে না এসব কথা। সে কোনো কিছু বুঝতে চায় না। তার আরও দরকার, আরও। বসার ঘরে বসে আছে তামান্না। ওরা চিৎকারে ঘুম ভেঙে গেছে আজ। তামান্না বেশ বুঝতে পারছে ওর সাথে কি হয়েছে, কিন্তু কিছু করার নেই। তামান্না নিজেও বুঝতে পারছে না আরিশ ঠিক কি চায়। এই ভালো, এই খারাপ। রোদটা আজ একটু বেশি তীব্র। জানালার পর্দার ফাঁক গলে সোনালি আলো এসে পড়েছে বিছানায়। বিছানার চাদরটা এলোমেলো। মেঝেতে অরা ও আরিশের জামাকাপড় ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন রাতের কাহিনী এখনো মেঝের ওপর পড়ে আছে। অরা চোখ মেলে তাকায়। মেয়েটার চোখে ক্লান্তির ছায়া, ঠোঁটে নিঃশব্দ এক অস্থিরতা। শরীরটা যেন নিজেই বোঝায় দুঃসহ একটি রাত পেরিয়েছে। চুপচাপ শুয়ে থাকে সে। পাশ ফিরতেও কষ্ট হয়, সমস্ত শরীরে ব্যথা। আরিশ এখনো ঘুমিয়ে আছে, মুখে প্রশান্তির ছাপ। আরিশের দিকে তাকালো ওরা। লোকটাকে ঘুমন্ত অবস্থায় একেবারে শান্ত লাগছে, অথচ দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। ওরার বুকের ভেতর একরকম ঝড়, ভয়, লজ্জা আর একটা অচেনা অনুভূতির মিশেল। বয়স মাত্র 18, কিন্তু এই কয়েকদিনেই সে যেন বড় হয়ে গেছে। সেই চঞ্চলতা হারিয়ে গেছে। ওরার অস্থির লাগছে। ঘড়িতে সকাল 9টা বেজে গেছে। বিছানা ছাড়তে চায় না শরীর, তবুও ওরা উঠে দাঁড়ায়। হাঁটতে গিয়ে হালকা কেঁপে ওঠে। পায়ের নিচে শক্ত মেঝে। ওরা আয়নার সামনে দাঁড়ালো। গালের একপাশে লালচে দাগ, ঠোঁট সামান্য ফুলে আছে, গলায়ও লালচে দাগে ভরপুর। কামিজের ভেতরে উকি দিয়ে দেখলো ওরা। বুকেও এক অবস্থা। হতাশ লাগছে ওরার। সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ওই চোখে বিস্ময়, লজ্জা, রাগ আর এক ধরনের নীরব সাহস। ওরা নিজেকে বোঝাতে চায়, তুই ঠিক আছিস ওরা? তুই ঠিক আছিস, তুই সব সহ্য করে নিতে পারবি। সত্যি বলতে এই দুদিনে কিছুটা হলেও সহ্য শক্তি বেড়েছে মেয়েটার। আরিশের পাগলামি কেমন হতে পারে এতটুকু বুঝে গেছে। মেয়েদের ক্ষেত্রে সঙ্গীর সাথে শারীরিক মিলন তখনই আনন্দের হয় যখন সেটা মন থেকে হয়, অর্থাৎ মানসিক প্রশান্তি থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভিন্ন। শারীরিক মিলনের ফলে ছেলেদের মানসিক শান্তি লাভ হয়, কিন্তু একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার সাথে মিলন করতে গেলে সে মারাত্মকভাবে ভেঙে পড়ে। এই মানসিক যন্ত্রণা কেবল একজন নারীই বুঝতে পারবে। ওরা যতই নিজেকে সামলাতে যাচ্ছে, ভেতরে শেষ হয়ে যাচ্ছে। তারই স্বামী তাকে ধর্ষণ করছে প্রতিদিন। ধর্ষণ, হ্যাঁ, এটাকে বৈবাহিক ধর্ষণই বলে। অরার দু চোখ ছলছল করছে। কাঁদতে কাঁদতে চোখের জলও যেন শুকিয়ে গেছে। বাড়িতে ফিরবে, কিন্তু ফিরে গিয়ে কি বলবে? কিসের জন্য আরিশের সাথে থাকবে না সে? এসবের জন্য? জোর করে সেক্স করে, এসব কিভাবে বলবে বাবা মাকে? অরার হাঁসফাঁস লাগছে। ওয়াশরুমের দিকে এগুলো সে। ওয়াশরুমে ঢুকে ঠান্ডা পানি ছুঁয়ে দিল চোখে মুখে। গোসল করতে হবে, কিন্তু পোশাক আনা হয়নি সাথে। অরা সেসব ভুলে শরীরে পানি ঢালতে শুরু করেছে। গোসল করলে যদি শরীরটা অন্তত একটু ভালো লাগে। ভাইয়াকে কল দেব মা? তালহার কথায় চুপ করে রইলেন তাসলিমা খাতুন। পাশেই চেয়ারে বসে আছে সাবিহা। তালহা ওনার বড় ছেলে। গায়ের রং তার শ্যামলা, ছিপছিপে গড়ন, মুখে সবসময় হাসি লেগে থাকে। দারুণ মন খোলা স্বভাব। ঘর ভর্তি মানুষ থাকুক বা না থাকুক, সে একাই সবকিছু মাতিয়ে রাখতে পারে। হ্যাঁ, এখানে থেকে কি হবে বল? তোর লেখাপড়া শেষ, এবার তো নিজের জায়গাটা বুঝে নিতে হবে তোকে। আর সাবিহারও তো বিয়ে শাদী দিতে হবে। আমি বিয়ে করব না এখন মা। মাঝখানে কথা বলল সাবিহা। সাবিহা বলতে গেলে আগুন সুন্দরী, ফর্সা রং, ঘন লম্বা চুল, তীক্ষ্ণ চোখের দৃষ্টি। অনার্স শেষ করে ঘরে বসে আছে এখন। তাসলিমা বললেন, সেসব পরে দেখা যাবে, আগে ঢাকা চল, তারপর আরিশ করবে যা করার। তোর বাবার অনুপস্থিতিতে আমাদের কোনো কমতি রাখেনি সে। কাছাকাছি থাকলে তোদেরকে আরো বেশি ভালোবাসবে। তালহা জানে তার ভাই এমনিতেই খুব ভালোবাসে তাদের। যদিও তেমন কথা হয় না, দেখা হয় না, কিন্তু মনের টান আছে। সাবিহা চুপ করে গেল। বিয়ে করলে আরিশকেই করবে সে, নয়তো নয়। বুঝদার হওয়ার পর থেকে আরিশকে নিয়েই তার সব স্বপ্ন। আমরা সব গোছগাছ করে নেব। ছেলের কথায় খুশি হলেন তাসলিমা খাতুন। আরিশের চাচা বেঁচে থাকতে পরিবার থেকে দূরে থেকেছেন কেবল আরিশের জন্য। স্ত্রী সন্তানদের গ্রামে রেখে বছরের পর বছর শহরে পড়ে থেকেছেন। তাসলিমা অবশ্য সে বিষয়ে কখনো কিছু বলেননি। মাস শেষে মোটা অঙ্কের টাকা পেলেই তিনি খুশি হতেন। সত্যি বলতে আরিশের চাচা দেলোয়ার কখনো চাননি আরিশ আবারও কারো খারাপ কথা শুনে বড় হোক।
নিজের স্ত্রীকে ভালো করে চিনতেন তিনি, সে কারণেই ঢাকায় পরিবার নিয়ে আসতেন না দেলোয়ার। স্ত্রী সন্তানদের গ্রামে রেখে নিজে ভাতিজার দেখাশোনা ও ভাইয়ের ব্যবসা সামলাতেন। বেশ, আমি কাল রাতে কল দেব, তোরা সব গুছিয়ে নে। তালহা মুচকি হাসল মায়ের কথায়। সাবিহা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে সে দারুণ খুশি, এতদিনে আরিশের কাছাকাছি থাকতে পারবে সে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙে গেছে আরিশের। ঘুম ঘুম চোখে পাশে তাকিয়ে ওরাকে খুঁজছে সে, কিন্তু যাকে খুঁজছে সে নেই পাশে। সজাগ দৃষ্টিতে ঘরের প্রতিটি কোণায় চোখ বোলাতে লাগলো আরিশ, কিন্তু না, ওরা ঘরে নেই। আরিশের ঘুম ছুটে গেল, মুহূর্তে শোয়া থেকে উঠে বসলো। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরোলো ওরা, পরনে কেবল একটা তোয়ালে, ভেজা চুলগুলো খোলা এলোমেলোভাবে পিঠে ঝুলে আছে। আরিশ থেমে গেল। সে দৃশ্য দেখে তার দৃষ্টি আটকে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। জীবনে এই প্রথম ওরার দিকে এমন গভীর চোখে তাকিয়ে আছে সে। ফর্সা মেধহীন শরীর যেন নিপুণ কোনো শিল্পীর তুলিতে আঁকা। লম্বা চুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার কোমল কাঁধ। চোখ দুটো ভীষণ মায়াবী, যেন একবার তাকালেই মন ডুবে যায়। আর ঠোঁট, সেটা যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি, নরম কোমল আর এক ধরনের আকর্ষণে ভরা। আরিশ থমকে যায়, তার দৃষ্টিতে তার মনোজগতে এক অদ্ভুত ঘোর নেমে আসে। আরিশকে বসে থাকতে দেখে ভীষণ ভড়কে গেল ওরা, চমকে উঠেছে, চোখ মুখ তাতে স্পষ্ট। লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছে। মন এতটাই উদাস ছিল যে জামাকাপড় না নিয়ে ঢুকে পড়েছিল ওয়াশরুমে। ধরে নিয়েছিল আরিশ এখনো ঘুমিয়ে আছে, তাই তো তোয়ালেতে নির্বিকারভাবে বেরিয়ে এসেছিল। কিন্তু এখন এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই ওরা। নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে মাটি ফেটে গেলে সোজা সেখানে ঢুকে যায়। তবুও কিছু একটা করতে হবে। নিজেকে সামলে লম্বা একটা নিঃশ্বাস ফেলল সে, মাথা নিচু করে, চোখ তুলে তাকালো না আরিশের দিকে। দ্রুত পায়ে এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে, চুপচাপ, কিছু না বলে। ওরা ওয়ার্ড্রোব থেকে জামাকাপড় খুঁজছে, হাত কাঁপছে, সে টের পাচ্ছে স্পষ্টভাবে। কিছু না দেখে বুঝতে পারছে পেছন থেকে আরিশ তাকিয়ে আছে। তার চোখে দৃষ্টির ভার যেন ঘাড়ে এসে পড়ে আছে ওরার। বুক ধুকপুক করছে, গলা শুকিয়ে গেছে। ওরা কিছু না ভেবে জামাকাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ফিরতেই চুপচাপ ভেঙে গেল সে নিস্তব্ধতা। হামিংবার্ড। আরিশের গলা নরম শান্ত। ওরা থমকে দাঁড়ায়, পেছনে ফিরতে সাহস হয় না, নিঃশ্বাস আটকে যায় তার। চোখ বন্ধ করে মুহূর্তটা আটকানোর চেষ্টা করে। আরিশ শান্ত কণ্ঠে বলল, শরীর ঠিক আছে? ওরা দাঁড়িয়ে থাকে নীরবে, নিঃশব্দে। তার মুখে কোনো শব্দ নেই, অথচ চোখে অভিমান, রাগ আর মনের গভীরে অজানা এক আলোড়ন। সারা রাত পশুর মতো আচরণ করে এখন শরীরের খোঁজ নিতে এসছে। ওরা কি বলবে, কোন কথায় রেগে যায় বলা মুশকিল। আরিশ বসা থেকে উঠে দাঁড়ায়, ওরার দিকে গভীর মনোযোগ তার। মেয়েটার গলায় ঘাড়ে অনেক দাগ বসে গেছে। আরিশকে এগোতে দেখে ভয় লাগছে ওরার। দ্রুত বলল সে, হ্যাঁ ঠিক আছে, আমি জামা কাপড় পরে আসছি। এখানেই পড়ো, আমি দেখব না। আরিশের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা। হ্যাঁ ঠিক আছে, আমি জামা কাপড় পরে আসছি। এখানেই পড়ো, আমি দেখব না। আরিশের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা। দেখার মতো অবশিষ্ট আছে কিছু? ওরার প্রশ্নে আরিশ কিঞ্চিত অবাক হলো। তার হামিংবার্ডের মুখে কথা ফুটেছে। মুচকি হাসলো আরিশ, কোনো জবাব দিল না। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রথম আরিশকে হাসতে দেখল সে। আরিশ ড্রেসিং টেবিলের ওপরে থাকা একটা মলম নিয়ে ওরার দিকে এগোলো। ওরা চুপচাপ দেখছে সব। নিজেকে কিছুটা শক্ত করে নিয়েছে সে। ঘৃণা করে কিংবা রাগ নিয়ে আরিশের সাথেই থাকতে হবে তাকে। সোলাইমান মল্লিক ওরাকে যতই ভালোবাসুক, বাবার মতো স্নেহ করুক, ওরা আর তাকে কষ্ট দিতে চায় না। তাছাড়া মায়ের ওপর পূর্ণ ভরসা আছে তার। ছোট থেকে মায় তাকে আগলে রেখেছে। মা চাইলে ওরাকে তার দাদার বাড়ি রেখে এসে নিজের মতো থাকতে পারত। ওরা দাদা বাড়ির সবাই খুব ভালোবাসে ওরাকে, কিন্তু রোকসানা সেটা করেননি। মেয়েকে সাথে নিয়েই বিয়ে করেছেন। আরিশের স্পর্শে নড়ে চড়ে উঠল ওরা। গলার ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছে সে। ওরা অবাক হচ্ছে তার আচরণেই। কি চায় আরিশ? রিমুভ দ্য টাওয়েল হামিংবার্ড। কি? হকচকিয়ে গেল ওরা। আরিশ স্বাভাবিকভাবেই ফের বলল, বুকেও দাগ আছে, মলম লাগাবো? দরকার নেই, আমি 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 করে নিব। চুপ। ওরা চুপ করে যায়। আরিশের কথা না শুনলে যদি আবার রেগে যায়। ওরা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে।
আরিশ অরার বক্ষ বিভাজনে মলম লাগিয়ে দেয়। শরীরের সব ক্ষততে মলম লাগানো শেষে বলে, ব্যথার ওষুধ আনিয়ে দিচ্ছি, ব্রেকফাস্ট করে খেয়ে নাও। আর তোমার বন্ধুকে কল করে বলে দিও তোমার জন্য টেনশন করার দরকার নেই, ইউ আর উইথ ইউর হাজব্যান্ড। আর হ্যাঁ, আমি বাসায় থাকতে যেন কখনো তার কল না আসে। গট ইট বেবি? অরা মাথা নাড়ে কেবল। গুড গার্ল, পোশাক পরে নাও এখন, এভাবে আর থেকো না। ইফ আই চেঞ্জ মাই মাইন্ড ইউ ওন্ট বি এবল টু হ্যান্ডেল ইট। শুকনো ঢোক গিলল অরা, আর এক মুহূর্ত দাঁড়ালো না, জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল। আরিশ ওর কাণ্ড দেখে হাসলো একটু, পরক্ষণেই অবাক হলো। সে হাসছে, মানে একটা মেয়ের জন্য হাসছে। মেয়েটা তার স্ত্রী বলেই কি এমন অনুভব হচ্ছে? কিন্তু কি লাভ? সবকিছু পাওয়ার পরেও তো সেই অন্য কারো সাথে চলে যায় এরা। আরিশের চোয়াল শক্ত হয়ে এলো। না, অরার সাথে বেশি ভালো ব্যবহার করার দরকার নেই। নেহাত বয়সে এত ছোট বলেই এতটুকু যত্ন করলো, কিন্তু এরপর তাও করা যাবে না। মহা ভুল করে ফেলেছে আজ। মলম কিনে দিয়েছে, এটাই ঠিক আছে, লাগিয়ে দেওয়ার কি দরকার ছিল? সকাল সকাল কলিং বেলের শব্দে কিছুটা অবাক হলো রোকসানা। মাত্রই তো সোলাইমান অফিসে গেলেন, নয়নাও স্কুলে গিয়েছে, তাহলে এই সময় কে এলো বাসায়? হাতের কাজ রেখে দরজা খুলে দিতে এগোলেন তিনি। তোমরা এত সকালবেলায় ভেতরে এসো। রিনভি, রনি ও আকাশ এসেছে। ওরা সবাই অরার বন্ধু। রোকসানা মল্লিকের পেছন পেছন বাসার ভেতর প্রবেশ করলো সবাই। রিনভি বলল, আন্টি, ওরা কোথায়? আসলে কদিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। রনি কাল কল দিল, কিন্তু কোনো কথা না বলেই কল কেটে দিয়েছিল ওরা। পরে আর কল ঢোকেনি ওর ফোনে, ফোন অফ। রোকসানা কিছুটা অপ্রস্তুত হলেন। আরিশ এত তাড়াহুড়ো করে বিয়েটা করলো কাউকে বলতেও পারেনি ওরা। ওয়ালাইকুম সালাম। ওরার বিয়ে হয়ে গিয়েছে, রিনভি শ্বশুর বাড়িতে আছে, স্বাভাবিকভাবেই ব্যস্ত এখন। না, এটা হতে পারে না। আচমকা আকাশের এমন আচরণে অবাক হলেন রোকসানা মল্লিক। রিনভি আকাশের হাত ধরে কিছু একটা ইশারা করলো। রনি বলল, কি আর করবি আকাশ, আমাদের বন্ধু সত্যি বিয়ে করে নিয়েছে, তাও না বলে। রোকসানা বললেন, সময় সুযোগ ছিল না বলেই তোমাদের ইনভাইট করতে পারিনি ওরা। প্লিজ কিছু মনে করো না, তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না আন্টি, আমরা খেয়ে এসেছি, আর খোঁজ নিতে এলাম শুধু, এখন উঠছি। তিনজনেই বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আবার এসো এক সময়। রিনভি হেসে বলল, জি আন্টি। ওরা চলে যাওয়ার পর দরজা আটকে নিজের কাজে এগোলেন রোকসানা। আকাশ, কন্ট্রোল ইউর সেলফ, হোয়াট আর উই ডুইং? আর একটু হলেই একটু সিনক্রেট হতো। রনি বেশ জোরেই বলল আকাশকে। আকাশ চুপ হয়ে গেছে। রাস্তায় হাঁটছে তিনজন। রিনভি আকাশের কাঁধে হাত রেখে বলল, আকাশ, কথা বল প্লিজ। দেখ, ওরাকে তো তুই কখনো নিজের মনের কথা বলতে পারিসনি, ও বেচারির তো দোষ নেই। দীর্ঘশ্বাস ছাড়লো আকাশ, ক্লান্ত গলায় বলল, আমি তো ওরাকে দোষারোপ করিনি রিজভি, দোষ আমার ভাগ্যের। জন্মের পর মা ছেড়ে চলে গেছে, আজ ভালোবাসার মানুষকেও হারালাম। বাবা ঠিকই বলে রে, আমি গুড ফর নাথিং। এমন কিছু না আকাশ, নিজেকে শান্ত কর। রনি আকাশকে জড়িয়ে ধরল। রিনভি বলে, আচ্ছা, এভাবে হুট করে বিয়ে হলো কেন? তাও চুপচাপ। সাধারণভাবে বিয়ে হলে ওরা আমাদের বলতো, অবশ্যই বলতো। ওরা কি আদৌ নিজের ইচ্ছেতে বিয়ে করেছে? রিনভির কথাগুলো আকাশের মস্তিষ্কের ভেতর আন্দোলিত হতে লাগলো। রিনভি ভুল কিছু বলেনি। রনিকে ছেড়ে দিয়ে আকাশ বলল, ঠিক বলেছিস তুই, বিশ্বাস কর, ওরা যদি এই বিয়েতে খুশি না হয় আমি ওরাকে ওখান থেকে নিয়ে আসবো। রিনভি ও রনি চমকালো আকাশের কথায়। ছেলেটা এখন কতটা দুঃসাহসী হয়ে উঠেছে, অথচ এতদিন মুখ ফুটে ভালোবাসি কথাটাও বলতে পারেনি। আগে গিয়ে দেখতে হবে ওরা কেমন আছে, তারপরে সব। কিন্তু সবকিছু জেনে শুনে বুঝে তারপর। ওকে আকাশ? ওকে। রিনভির কথায় সহমত দিল রনি ও আকাশ। দুপুরের সময় কিছুটা ধুলো জমে আছে ফুটপাতে, আর সড়কগুলোতে যানবাহন চললেও সংখ্যা কম। সড়কের ধারে কিছু দোকানপাটের শাটার অর্ধেক ওঠানো। রাস্তায় গাড়ির হর্নের শব্দ, আর কখনো কখনো সাইকেলের চাকার সাঁই সাঁই আওয়াজ শোনা যাচ্ছে। বসার ঘরে সোফায় বসে আছে ওরা, টিভি চলছে। তামান্না দুপুরে রান্না করতে ব্যস্ত। ওরা বিরক্ত হচ্ছে, টিভি দেখতেও ভালো লাগছে না। রান্নাঘরের দিকে এগুলো সে। কিছু লাগবে ভাবি? তামান্না হেসে জিজ্ঞেস করলো। ওরা রান্নাঘরে সবকিছু দেখতে দেখতে বলে,
না, এমনি এলাম, ভালো লাগছিল না। আমার সাথে কথা বলুন তাহলে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি আসার আগে এ বাড়িতে সারাদিন তুমি একা থাকতে? ওরা কৌতূহল নিয়ে শোধালো। তামান্না চুলো থেকে তরকারি নামিয়ে রেখে বলল, না, জলিল ভাই ছিল আর জয়নাল চাচা। তাহলে ওনারা এখন নেই কেন? জয়নাল চাচার শরীর খারাপ একটু, তাছাড়া কিছু কাজ থাকায় গ্রামে গিয়েছেন। আর জলিল ভাই? তামান্না চুপ করে গেল, মুখটাও কেমন মলিন হয়ে গেছে। ওরা বুঝতে পারছে না কিছু। কি হয়েছে ওনার? ওনাকে আরিশ ভাইয়া অন্য কাজ দিয়েছেন। ওরার হঠাৎ প্রথম দিনের কথা মনে পড়ল। জলিল, হ্যাঁ, উনি রুমে এসেছিলেন খাবার দিতে। তারপর তার জন্য ওরার ওপর রাগারাগি করেছিল আরিশ। তাহলে কি ওরার জন্য জলিলের এই বাড়িতে থাকা হলো না? ওরার মেজাজ খারাপ লাগছে। একটা মানুষ এতটা টক্সিক হয় কিভাবে? মাঝে মধ্যে তো মনে হয় লোকটার মাথায় সমস্যা আছে। ও আচ্ছা। তামান্নার সব খাবার বাটিতে রেখে ডাইনিং টেবিলের দিকে এগোলো। ওরাও তামান্নার সাথে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। রান্না তো শেষ, আপনি গোসল করে নিন। খাবার খেয়ে ঔষধ খেতে হবে তো। জুতো মেরে গরু দান। অস্পষ্ট স্বরে কথাটা বলল ওরা। তামান্না ঠিক শুনতে পায়নি। কিছু বলবেন ভাবি? কিছু না গো, আমি গোসল করব না এখন, সকালে। ওরা চুপ করে গেল। তামান্না মুচকি মুচকি হাসছে। নিজের বোকামি দেখে ওরা নির্বাক। কি বলে ফেলল? ঠিক আছে, তাহলে খেতে দিয়ে দিচ্ছি ভাবি। ওরা চুপচাপ খেতে বসে। তামান্নার সাথে আপাতত আর কথা বলা যাবে না। দুপুরের খাবার শেষে ধীর পায়ে নিজের কেবিনে ঢুকলো আরিশ। অফিসের একঘেয়ে ব্যস্ততা শেষে কিছুটা একা সময় কাটাতে এমন নীরব কেবিনটাই যেন তার নির্ভরতার জায়গা। পরনে কালো রঙের ফিটেড শার্ট, নিখুঁতভাবে পরা ফর্মাল প্যান্ট। পকেট থেকে মোবাইল বের করার সময় ঝুলে থাকা হাতঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল যেন। চুলগুলো এলোমেলো ভাবে কপাল ছুঁয়ে আছে, চোখে হালকা শেডের সানগ্লাস। যেন সূর্যের আলো নয়, মানুষের দৃষ্টিকে আড়াল করতেই তার এই বর্ম। চেয়ারে বসে সামনে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল ওল্টাতে শুরু করলো সে। চোখ ছিল কাগজে, কিন্তু মন যেন অন্য কোথাও। হঠাৎ ফোনটা বেজে উঠতেই বিরক্ত ভঙ্গিতে কপাল কুঁচকে তাকালো স্ক্রিনের দিকে। পরিচিত নামটা দেখে খানিক চমকে গেল। চাচি কল করেছেন। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো আরিশ। হ্যালো কাকি, কেমন আছেন? আরিশের গলা শুনে মুচকি হাসলেন তাসলিমা খাতুন। সাবিহা মায়ের পাশে বসে আছে। তালহা খাওয়া শেষে একটু বেরোলো। আল্লাহর রহমতে ভালো আছি, তুই কেমন আছিস? আমি সবসময় ভালো থাকি কাকি। তা জানি, কেমন থাকিস? কিছু বলবেন? হঠাৎ কল দিলেন? হ্যাঁ, তালহার তো মাস্টার শেষ হলো কবেই। এবার তো একটা কাজকর্ম করতে হবে ওকে। আর কতদিন বসে বসে খাবে? আরিশ বসা থেকে উঠে দাঁড়ালো। রুম জুড়ে ধীর পায়ে হাঁটতে লাগলো। ঢাকায় পাঠিয়ে দিন তালহাকে, কোম্পানির হাল ধরুক, শিখতে হবে তো। তাসলিমার ঠোঁটের কোণে হাসি ফুটল। এ যেন জল না চাইতেই বৃষ্টি। আমিও তাই ভাবছিলাম আরিশ, আমরা সবাই ঢাকায় চলে যাব, কি বলিস? ঠিক আছে, চলে আসুন। আচ্ছা বাবা, রাখছি। আরিশ আর কিছু না বলে কল কেটে দেওয়াতে কিছুটা অসন্তুষ্ট হলেন তাসলিমা খাতুন। সাবিহা আগ্রহ নিয়ে শোধালো, কি বলো আরিশ? চোখ পাকালেন তাসলিমা, বললেন, আরিশ ভাইয়া বলো, আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি। ওখানে গিয়ে আরিশের সাথে বুঝে শুনে কথা বলিস, জানিসই তো মাথার তার ছিল ওর। সাবিহা কিছু না বলে মুখ ঘুরিয়ে বসলো। তার বিরক্ত লাগছে, তবে আগামীকাল ঢাকা যাচ্ছে এটা শুনে বেশ আনন্দও লাগছে। আর মাত্র একটা রাত, তারপর আরিশকে দেখতে পাবে সে। তোমার মা কল দিয়েছেন? আকস্মাৎ আরিশের আগমনে হকচকিয়ে গেল ওরা। ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সে। কদিন ধরে ঠিকমতো আয়নাও দেখা হয় না, সেজন্য চেহারার হাল দেখার জন্য আয়নার সামনে বসেছিল মেয়েটা। কিন্তু আরিশ আজ এত জলদি বাসায় ফিরবে বুঝতে পারেনি। কথা বলুন। ইচ্ছে করছে না হামিংবার্ড। ওরা কি বলবে বুঝতে পারছে না। মানুষ এমন হয় কিভাবে? গতকাল থেকে কল করে যাচ্ছেন রোকসানা, অথচ আরিশ কলও রিসিভ করছে না। মাঝে মধ্যে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয়। আরিশ গভীর দৃষ্টিতে তাকালো ওরার দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি তো খুব ভালো কথা বলতে পারো। ম্লান হাসলো ওরা। আরিশ কল ব্যাক করলো। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলেন রোকসানা। হ্যালো আরিশ। জি বলুন। দীর্ঘশ্বাস ছাড়লেন ওরার মা। আরিশের আচরণ খারাপ লাগে ওনার, কিন্তু কিছু করার নেই। আরিশ, এখন আমি তোমার শাশুড়িও বটে, কেবল খালামণি নয়।
একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ করো। প্রয়োজন বোধ করছি না। ওই মহিলার বোন আপনি, এটাই আপনার একমাত্র পরিচয়। তাহলে ওরাও তো আমার মেয়ে। শি ইজ মাই ওয়াইফ নাও। হুজ ডটার ওর সিস্টার শি ইজ ডাজেন্ট ম্যাটার এনিমোর। কি বলার জন্য কল করেছিলেন সেটা বলুন প্লিজ। সোলাইমান মল্লিক স্নেহ ভরে রোকসানার কাঁধে হাত রাখলেন। চোখের পাতায় ভরসার ছায়া টেনে ইশারায় বোঝালেন সব ঠিক হয়ে যাবে। রোকসানা দীর্ঘশ্বাস ফেললেন। একটা ভার যেন বুক চিরে বেরিয়ে এলো। তোমার বিয়ের 3 দিন হয়ে গেছে। আগামীকাল ওরাকে নিয়ে এসো, একবার দেখা করে যাবে। কি দরকার? মাত্র 3 দিন হলো, এর মধ্যে দেখা করার দরকার নেই। আরিশের কথোপকথন শুনে অরার ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা মায়ের সাথে এভাবে কেন কথা বলছে? ঠিক আছে, যেদিন তোমার ইচ্ছে হবে সেদিনই এসো। আমি জানি তুমি আসবে আরিশ। বাই। কি হলো, আসবে না বললো? স্বামীর প্রশ্নের জবাবে কি বলবেন রোকসানা? রোকসানা কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখ নামিয়ে নিঃশ্বাস নিলেন ধীরে। তারপর স্বামীর দিকে তাকিয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ছেলেটা জেদি ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস ভালোবাসার ধৈর্য থাকলে সবচেয়ে একগুঁয়ে মানুষটাকেও বদলানো যায়। ওরা পারবে, ও যদি ওর ভিতরের মানুষটাকে ছুঁয়ে দিতে পারে। মৃদু হাসলেন সোলাইমান। তাই যেন হয় রোকসানা। ঘুমাও তুমি, আমিও ঘুমাচ্ছি। রোকসানা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলেন। সোলাইমানও চোখ বন্ধ করলেন ঘুমানোর উদ্দেশ্যে। বিছানার ওপর ফোনটা রেখে ধীরে ধীরে জামাকাপড় খুলতে লাগলো আরিশ। শরীরে তখন কেবল একটা আন্ডারওয়্যার। ওরা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মুখে তীব্র বিরক্তি, ক্ষোভে তার বুক ধুকপুক করছে। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রতিদিন। এমন এক উন্মাদ জেদি খামখেয়ালি মানুষের সঙ্গে থাকা শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে। চুলগুলো তাড়াতাড়ি বিনুনি করে বিছানার দিকে এগুলো ওরা চুপচাপ, অভিমান তার চলনে। আরিশ চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। এই মেয়েটাকে দেখলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হয় তার, যেন নরম মেঘের মতো। ফোলা ফোলা গাল, আর সেই গালের একটা টোল। ছোটখাটো গড়নের মেয়েটাকে দেখে অনেক সময় বাচ্চা মনে হয় আরিশের।